নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অনুষ্ঠিত ত্রিপুরা এনসিসি ফেস্ট 2025 এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যুব সমাজের শৃঙ্খলা, চরিত্র গঠন ও জাতীয় সেবায় এনসিসির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেই শুরু হলো এই বছরের উৎসব। বৃহস্পতিবার আগরতলা ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রাঙ্গণে ত্রিপুরা এনসিসি ফেস্ট 2025 এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক এনসিসি ক্যাডেট, প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবের রূপ নেয় অনুষ্ঠান স্থল। উদ্বোধনী ভাষণে এনসিসি শৃঙ্খলা, নিষ্ঠা ও জাতীয় সেবার চেতনার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এই উৎসব শুধুমাত্র অনুষ্ঠান নয়, বরং ক্যাডেটদের দক্ষতা, নেতৃত্ব গুণ এবং দেশ প্রেমের পরিচয় তুলে ধরার এক অনন্য প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেন তিনি। আজকের দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন ও বৈশ্বিক প্রতিযোগিতার যুগে একটি দেশের পরিচয় গড়ে ওঠে তার তরুণ প্রজন্মের চরিত্র ও মানসিকতার ওপর বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্যাডেটরা শুধু কুচকাওয়াজ বা ড্রিলেই দক্ষ নয়, বরং প্রতিটি সামাজিক উদ্যোগে দুর্যোগ মোকাবেলা, পরিবেশ সচেতনতা, সড়ক নিরাপত্তা প্রচার, রক্তদান শিবির সহ নানা জনকল্যাণমূলক কাজে সবসময় এগিয়ে এসেছে। এতে এনসিসির প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Sea of khaki and the bright faces of our youth assembled here, I am reassured that the future of Tripura is in safe hand and capable hands. The National Cadet Corps, that is NCC, was established in India on July 5th, 1948 under the NCC Act. Its footprint in Tripura has grown steadily over the decades. NCC is not merely an organization, it is a movement. It is the largest uniformed youth organization in the world. Historically, NCC events were strictly regimental, focusing primarily on drill and weaponry. But Tripura NCC Fest represents an evolution of these traditional formats. Tripura NCC Fest 2025 stands as a landmark celebration of youth, discipline and national service in the state of Tripura. It serves as a vibrant platform to showcase the potential of Tripura's cadets. It bridges the gap between the uniformed services and the civil society of Tripura, allowing the public to witness the grooming of their youth. The core aim of Tripura NCC Fest 2025 aligns with the NCC's motto of unity and discipline, but with specific actionable objectives for this region. যুব সমাজ যখন ইউনিফর্ম পরে, তারা জাতি, ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের সংকীর্ণ গণ্ডিকে অতিক্রম করে বৃহত্তর ভারতের স্বার্থে নিজেদের উৎসর্গ করে। বিকশিত ভারতের জন্য এমন মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এনসিসি ক্যাডেটদের সহায়তা করতে সব রকম ভাবে প্রস্তুত সরকার। বিভিন্ন সরকারি চাকরিতে এনসিসি ক্যাডেটদের অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। We recognize that investing in NCC is investing in the future of Tripura. We are committed to upgrading the training infrastructure of NCC units across the state. We are working to ensure that our cadets have access to world-class firing ranges and obstacle courses similar to what is available in the rest of the country. My government is actively reviewing the incentive structures of the NCC certificate holders. We are committed to ensuring that B and C certificate holders get preference in the state police recruitment and other government services. We are working to increase the vacancy of NCC seats in our schools and colleges, especially in the remote and tribal areas of the state, to ensure every child has the opportunity to wear this uniform. As we inaugurate this festival today,
মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কার্যকর দিক নির্দেশনা হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত এনসিসি কর্মকর্তারা। দুদিন ব্যাপী অনুষ্ঠানে কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা, ক্যাডেটদের প্রদর্শনী, মডেল ডেমনস্ট্রেশন সহ অনুষ্ঠিত হবে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম। অনুষ্ঠানে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন বাহিনীর ক্যাডেটদের সার্টিফিকেট তুলে দেন মুখ্যমন্ত্রী। পরে অডিটোরিয়াম সংলগ্ন মাঠে এনসিসি ফেস্টের প্রদর্শনী পর্বের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রোহিঙ্গা শরণার্থীদের গুম হওয়ার অভিযোগ দায়ের হওয়া মামলার পরবর্তী শুনানি 16 ডিসেম্বর নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। শুনানিতে ত্রিপুরা সহ আসাম এবং পশ্চিম বাংলার সংবেদনশীল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যা নতুন মাত্রা দিয়েছে এই বিষয়টিকে। রোহিঙ্গা শরণার্থীদের গুমের অভিযোগে দায়ের হওয়া হেভিয়াস কর্পাস পিটিশনে শুনানিতে কঠোর অবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট। অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে মানবিকতার দোহাই দিয়ে বিচার ব্যবস্থাকে অতিরিক্ত টেনে নেওয়া যাবে না বলেও পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট। রোহিঙ্গা অনুপ্রবেশ শুধু মানবিক সংকটই নয়, বরং সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার উপর চাপ সৃষ্টি করছে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। রোহিঙ্গাদের জন্য লাল গালিচা বিছিয়ে দিতে হবে নাকি বলেও পর্যবেক্ষণে টিপ্পণী করে সুপ্রিম কোর্ট। ভূগর্ভস্থ পথ, নদীপথ এবং জঙ্গলের রুট ধরে রোহিঙ্গা যেভাবে ভারতে ঢুকছে তা দেশের সীমিত কল্যাণমূলক তহবিলের উপর চাপ বাড়াচ্ছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতে দুস্থ নাগরিকদের মৌলিক সুবিধা দেওয়ার আগে রাষ্ট্র কেন অনুপ্রবেশকারীদের দাবি মেটাতে বাধ্য হবে তা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। রোহিঙ্গাদের প্রবেশের প্রধান রুট হিসেবে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম বহু বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা দীর্ঘ প্রায় অরক্ষিত অঞ্চল, মেঘনা ঘেরা পশ্চিমবঙ্গ সীমান্ত এবং ব্রহ্মপুত্রের জলপথ সংলগ্ন আসাম, এই তিন রাজ্য রোহিঙ্গা অনুপ্রবেশের করিডোর হিসেবে চিহ্নিত হয়েছে বহুবার বলেও উল্লেখ করে দেশের সর্বোচ্চ আদালত। এই কারণে এই রাজ্যগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাকে আরও সজাগ থাকার প্রয়োজনীয়তার কথাও ইঙ্গিত করে সুপ্রিম কোর্ট। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত জানায়, মামলার পরবর্তী শুনানি হবে 16 ডিসেম্বর। সেদিন মামলার যুক্তিগুলি আরও বিস্তারিতভাবে শুনবে বলেও ইঙ্গিত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। রোহিঙ্গাদের বিরুদ্ধে জাল আধার, নকল ভোটার পরিচয়পত্র সংগ্রহ করে বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণের অভিযোগ রয়েছে বিস্তর। সরকারের যুক্তি, ভারত জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী নয়, ফলে রোহিঙ্গারা আইনি দৃষ্টিতে অবৈধ অভিবাসী। অন্যদিকে মানবাধিকার সংস্থার দাবি, মায়ানমারের জাতিগত নিপীড়ন থেকে পালিয়ে আসা জনগোষ্ঠী আন্তর্জাতিক মানবিক আইনের ভিত্তিতে সুরক্ষার অধিকারী। তবে অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্ত রাজ্যগুলি, বিশেষত ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসামের আরও কঠোর ভূমিকা নেওয়া উচিত বলে পর্যবেক্ষণে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মানবিকতার প্রশ্ন স্বীকার করেও জাতীয় নিরাপত্তা ও সম্পদের সীমাবদ্ধতাকে বেশি গুরুত্ব দিচ্ছে আদালত। শুধু তাই নয়, পিটিশনের যোগ্যতা বা উদ্দেশ্য নিয়েও সতর্ক সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে রোহিঙ্গা প্রশ্নে জাতীয় বিচার ব্যবস্থা যে আরও কঠোর অবস্থানের দিকে ঝুঁকছে তা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। এখন নজর 16 ডিসেম্বরের শুনানির দিকে, যেখানে রোহিঙ্গা ইস্যুতে ত্রিপুরা সহ বাকি দুই রাজ্যের জন্য বিশেষ নির্দেশিকা দিতে পারে সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 29তম জাতীয় যুব উৎসব। নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই দিনের অনুষ্ঠানের সূচনা করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো 29তম জাতীয় যুব উৎসব 2025, যা বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ বা VBYLD নামেও পরিচিত। উৎসবের সূচনা করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আর্থিক সহায়তা এবং রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই উৎসব। উৎসবে দুটি প্রধান বিভাগ, সাংস্কৃতিক ও উদ্ভাবনী ট্র্যাক এবং বিকশিত ভারত চ্যালেঞ্জ ট্র্যাক। এর অধীনে লোকসঙ্গীত, নৃত্য, চিত্রকলা, কবিতা, গল্প লেখা, ঘোষণা, বিজ্ঞান উদ্ভাবনী মেলা সহ বিভিন্ন প্রতিযোগিতা। এই উৎসবের উদ্দেশ্য হল বিকশিত ভারত 2047-এর দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করা বলে জানিয়েছেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আমাদের সরকারের একটাই প্রয়াস, আমাদের ছেলেমেয়েরা আত্মনির্ভর হোক, তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাদের এডুকেশনে যেখানে যেখানে সরকারের সাহায্য সেটা করছে। আমরা এখানে ছাত্রছাত্রী যারা আছে তাদের সামনে আমি বলতে চাই যে এখন বর্তমান সময় এই সরকার এমন মানুষ, মানে গরিব দরদি বা আমাদের প্রাণী সরকার ছাত্রছাত্রীদের
এখন বর্তমান সময়ে কেউ বলতে পারবে না যে আমার ছেলে মেয়েটা, এখানে অভিভাবক যারা আছেন আমি তাদের সামনে বলছি, কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবেন না আমার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে আর টাকার জন্য পড়তে পারছে না, আমরা গরিব, আমার ছেলে মেয়ে পড়াতে পারছে না, এই কথা বলা আমাদের রাজ্যে অন্তত পক্ষে সেটা সম্ভব নয়। কারণ আমাদের রাজ্যে গত বছর থেকে আমরা যারা ভালো পড়াশোনা, যারা 12-এ বা যারা 10-এ যারা ভালো রেজাল্ট করছে, এরকম 100 জন টপার যারা রয়েছে তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যেন তারা 11-12 করতে পারে। এরকম 12 থেকেও যারা ভালো মার্ক নিয়ে পাস করছে, যারা কলেজ করবে, তাদেরকেও আমরা 5,000 টাকা প্রতি মাসে দেওয়া, তার কলেজ কমপ্লিট করার জন্য প্রত্যেক মাসে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তো সাপোর্টিং অন্যান্য কিছু, তাদেরকে মোবাইল দেওয়া, তাদেরকে আইপ্যাড দেওয়া, স্কুটার দেওয়া, এগুলো তো সামগ্রিকভাবে রয়েছেই সাপোর্ট সরকারের। কিন্তু গরিব যারা, এখানে অনেকে বলছেন স্যার এটা তো আপনি টপার যারা 100 জন বললেন, যারা ক্লাস 10-এ টপ করবে 100 জনকে দেবেন, 10th-এ যারা 100 জন টপ করবে তাদের, গরিবদের কি হবে? গরিবদের জন্য যারা সিঙ্গেল মাদার, অর্থাৎ কোনো মা কোনো বাচ্চাকে লালন পালন করে, গরিব কোনো মহিলা তার বাচ্চাকে পালছে, বাড়িতে অন্য কেউ নেই তাকে সাপোর্ট করার, এরকমও গত বছর আমরা প্রায় 4,800 বাচ্চাকে প্রতি মাসে 4,000 টাকা দেওয়া, 12 অবধি আমরা তাকে দেবো সেই পয়সা, এরকম স্কিম রয়েছে আমাদের এখানে। আমরা স্পন্সরশিপ স্কিমে এখন আমাদের রাজ্যে 10,000-এর কাছাকাছি বাচ্চাদেরকে প্রত্যেক মাসে 4,000 টাকা করে দিয়ে থাকি আমরা তার পড়াশোনার জন্য, সে যেন পড়াশোনা কমপ্লিট করতে পারে। একদিকে বিকশিত ভারত চ্যালেঞ্জ ট্র্যাকের অধীনে ডিজিটাল কুইজ প্রতিযোগিতা হয়েছে, যেখানে অংশ নিয়েছিলেন 1,700 জনেরও বেশি প্রতিযোগী। প্রথম পর্যায়ে প্রতিযোগিতা 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলে, আর যেখানে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা। এবারের VBYLGর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে 10 থেকে 12 জানুয়ারি 2026 নয়াদিল্লিতে। এতে উপস্থিত থাকবেন BIMS TEC দেশগুলির আন্তর্জাতিক প্রতিনিধি সহ 3,000-এর বেশি যুব অংশগ্রহণকারী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রের নয়া শ্রম কোড বাতিলের দাবিতে CITU রাজ্য কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আগরতলায়। দেশের 50 কোটি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা ক্ষুণ্ণ হবে, এই অভিযোগ তুলে 4টি শ্রম কোডের মূল ত্রুটিগুলো সামনে আনে সংগঠন। কেন্দ্রের নয়া শ্রম কোড 4টির বিরুদ্ধে অবস্থান জারি রেখে বৃহস্পতিবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস বা CITUর ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের দাবি, এই শ্রম কোডগুলি কার্যকর হলে ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী মানুষের কর্মস্থল নিরাপত্তা, মজুরি কাঠামো এবং সংগঠিত অসংগঠিত শ্রমিকদের অধিকার। এদিন অফিস লাইন এলাকা থেকে মিছিল শুরু হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। মজুরি কোডে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া কেন্দ্রীয়করণ হওয়ায় রাজ্যের বাস্তব পরিস্থিতি বিবেচনায় আসবে না বলে অভিযোগ করে CITU। সামাজিক সুরক্ষা কোড এই অসংগঠিত শ্রমিকদের জন্য বাস্তবসম্মত রেজিস্ট্রেশন কাঠামো নেই। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড এই প্রতিষ্ঠানগুলিতে সহজে শ্রমিক ছাঁটাইয়ের সুযোগ দেওয়া হয়েছে। অকুপেশনাল সেফটি কোড এই ছোট মাঝারি ইউনিটগুলিকে অনেক ছাড় দেওয়ায় দুর্বল হয়েছে নিরাপত্তা কমিটির প্রয়োজনীয়তা। অর্থাৎ সার্বিক পরিস্থিতিতে দেশের প্রায় 50 কোটি শ্রমিকের অধিকার পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে CITU। শ্রমিকদেরকে মালিকদের দাস একটা সরকার বসে আছে দিল্লিতে এবং রাজ্যগুলিতে বিজেপি সরকার, এবং এরা মালিকদের সেবাদাস হিসেবে কাজ করছে। সেবাদাস তার প্রভুদেরকে সেবা করার জন্য। 50 কোটি শ্রমিকের ভবিষ্যৎ, তার সামাজিক নিরাপত্তা, তার বেতনের নিরাপত্তা, তার কাজের নিরাপত্তা, তার ধর্মঘট করার অধিকার, প্রতিবাদের অধিকার, সংগঠিত হওয়ার অধিকার মানে ইউনিয়ন করার অধিকার, সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন। এগুলো ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে লড়াইয়ের মধ্য দিয়ে অধিকার আদায় হয়েছে এবং সেই অধিকারগুলো এখন মালিকদের হাতে তুলে দিয়েছেন। যখন খুশি তখন ছাঁটাই করতে পারবে, যা খুশি তা বেতন দিতে পারবে এবং তার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ করা যাবে না। তো অধিকার বলতে তো কিচ্ছুই রইল না। এবং এই 29টা আইনের মধ্যে ভারতবর্ষের কেউ আর বাদ নেই, শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে যারা, তারা শুধু তাই না, ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদেরও কাজ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কাজ পেলেও নামমাত্র বেতনে তাদেরকে কাজ করতে হবে এবং সেই কাজটা হবে অনিশ্চিত কাজ। শ্রম কোডগুলির উদ্দেশ্য ছিল কর্মসংস্থান বৃদ্ধি এবং ইউজ অফ ডুইং বিজনেসের উন্নতি করা। কিন্তু শ্রমিক সংগঠনের অভিযোগ, 100-রও বেশি শ্রমিক থাকা কারখানাগুলিতে নানা রকম
অনুমতির প্রয়োজনীয়তা শিথিল হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। এছাড়া নিয়োগকারী সংস্থাগুলিকে স্থায়ী শ্রমিক নিয়োগের পরিবর্তনে কন্ট্রাক্ট শ্রম ব্যবহারে উৎসাহিত করবে কোর্টগুলি। অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি বা শনাক্তকরণ ব্যবস্থা বহু শ্রমিকের নাগালের বাইরে থাকবে এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোডে ধর্মঘটে যাওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ সীমিত করবে শ্রমিক আন্দোলনকে বলে অভিযোগ করে সিআইটিইউ। এবং এটা মূলত তারা বলছে লোক নিয়ে আনার জন্য। লগ্নি তো আসবে না, লগ্নি উঠে যাচ্ছে ভারতবর্ষ থেকে। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, শ্রমজীবীদের হাতে পয়সা নেই, বাজারে কাটতি নেই, শিল্পে মন্দা, কৃষিতে মন্দা, দেশ বিপন্ন, গোটা দেশের মানুষও বিপন্ন। কাজেই শ্রমজীবী হিসেবে আমরা দায়িত্ব নিয়েছি এই দেশকে রক্ষা করার, মানুষকে রক্ষা করার, লড়াইতে নামার জন্যই আমরা দানবীয়, এটার নাম দিয়েছি আমরা দানবীয় শ্রম কোড। এই শ্রম কোডকে বাতিল করার দাবিতে রাস্তায় নামছি। এই লড়াই তীব্র প্রতিরোধের সংগ্রাম হয়ে উঠবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে হয়তোবা সরকারের টনক নড়বে এবং রাজনৈতিক লড়াইতে পরিণত হবে। ত্রিপুরায় চা বাগান, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক এবং ছোট শিল্পে নিযুক্ত কর্মীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। নতুন শ্রম কোড বাস্তবায়িত হওয়ায় এই খাতগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ করে সিআইটিইউ। শ্রম কোডগুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান ও শ্রমিক সংগঠনগুলির আপত্তির মধ্যে বিরোধ এখনো তীব্র, তা আর বলার অপেক্ষাই রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারতের নতুন শ্রম কোড কার্যকর হওয়ায় দেশের প্রায় 40 কোটি কর্মী উপকৃত হবেন। এই কোড শ্রমিকদের ন্যূনতম বেতন, সমান বেতন, সামাজিক সুরক্ষা, গ্র্যাচুইটি ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করছে। 1 বছরের কাজের পর গ্র্যাচুইটি, 40 বছরের বেশি বয়সীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ বেতন এবং বিপজ্জনক কাজে শতভাগ নিরাপত্তা সবই করা হয়েছে বাধ্যতামূলক। বৃহস্পতিবার শ্রম কোডের ইতিবাচক দিকগুলো নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। ভারতের শ্রম আইনে যুগান্তকারী পরিবর্তন এনে কার্যকর করা হলো নতুন শ্রম কোড। বছর দশকের পুরনো, জটিল ও সময়োপযোগী নয় এমন শ্রম আইনকে এক সূত্রে বেঁধে আরো আধুনিক, স্বচ্ছ ও শ্রমবান্ধব পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ কেন্দ্রের। নতুন শ্রম কোডকে ভারতের শিল্প ও শ্রম খাতে একটি স্ট্রাকচারাল রিফর্ম হিসেবে দেখছে সরকার, আর এর সরাসরি প্রভাব পড়তে চলেছে দেশের প্রায় 40 কোটি কর্মীর ওপর। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এরকমটাই জানালেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। সবাই শ্রম দপ্তরের নির্ধারিত ন্যূনতম মজুরি পাওয়ার অধিকারী। আগে অনেক জায়গায় আলাদা আলাদা নিয়ম ছিল, এখন তা এক করা হয়েছে সমকাজে সমবেতন। কথাটার অর্থ হচ্ছে, আগে ধরুন আপনার মিডিয়ার বন্ধু যারা আছেন, আপনার ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেন, আপনাদের মজুরি দিল্লিতে যে পরিমাণ ছিল সেটা হয়তো ত্রিপুরায় তার ভিন্ন ছিল বা আসামে তার ভিন্ন ছিল। এখন সমকাজে সমবেতন সেটা সুনিশ্চিত হবে, অর্থাৎ এক ধরনের কাজের জন্য সমান বেতন হবে গোটা দেশে। বর্তমান সময় আমরা চা শ্রমিকের যে মজুরিটা দিয়ে থাকি, অন্য রাজ্যে অন্য ধরনের মজুরি দেওয়া হয় থাকে, আবার আরেকটা রাজ্যে আলাদা মজুরি। এখন কি হবে, এক ক্যাটাগরি কাজের জন্য একই বেতন হবে, সমকাজে সমবেতন। এটা প্রথমত ওয়েজেস কোডে, যেটা আমাদের শ্রমিকদের সুবিধাতে হবে। জাতীয় পর্যায়ে ন্যাশনাল ফ্লোর ওয়েজেস ঠিক করা হয়েছে, যাতে এক রাজ্যের বেশি অন্য রাজ্যে কম তা না হতে পারে। তার জন্য এটা সরকার নির্ধারিত ওয়েজেস ঠিক করে দেবে, সেটাই যেন গোটা দেশে প্রযোজ্য হয়। নারীদের ক্ষেত্রে আগে শিফট, নাইট শিফটে কিছু কাজ করা বাধা ছিল। আপনারা জানেন আমাদের দিল্লি, মুম্বাই, বড় বড় শহরগুলোতে মহিলারা রাত্রি শিফটে কাজ করে, কিন্তু অনেকগুলো রাজ্যে সেটা বাধা ছিল, নারীরা কাজ করতে পারবে না। আমরা বলি যে মহিলারা করতে পারবে না। এখন কিন্তু তারা নিজেরা যদি চান, তাহলে সমস্ত কাজে পুরুষরা যত ধরনের কাজ করেন সমস্ত কাজে মহিলারাও অংশগ্রহণ করতে পারবে। মহিলারা যদি না রাজি থাকেন, তাহলে সমস্ত অংশের কাজেই তারা কাজ করতে পারবে। আরেকটা বিষয় হলো, আপনারা দেখবেন কোনো কোম্পানিতে, হোটেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আগে পুরুষদের বেতন, অর্থাৎ সমান কাজ করছে, দুজনেই রিসিপশনে বসছেন, কিন্তু রিসিপশনে পুরুষ যিনি আছেন ওনার বেতন হয়তো 10,000 টাকা, কিন্তু মহিলা যিনি বেতন। নতুন কোডের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো দেশের সকল সংস্থার জন্য ন্যূনতম বেতন প্রদান বাধ্যতামূলক করা। এতদিন বিভিন্ন খাতে ন্যূনতম বেতন নিয়ে অসঙ্গতি ও স্বেচ্ছাচারিতা ছিল, এবার সেই অনিয়ম রোধে আইনি সুরক্ষা মিলল শ্রমিকদের। পাশাপাশি পুরুষ ও মহিলা কর্মীদের সমান বেতনের নিশ্চয়তা শ্রম বাজারে
লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছে শ্রমমন্ত্রী। সব কর্মীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান বাধ্যতামূলক হওয়ার নিয়োগ প্রক্রিয়ার আরও স্বচ্ছ হবে। গ্র্যাচুইটি, পিএফ এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করায় কর্মীরা দীর্ঘমেয়াদ আর্থিক সুরক্ষা পাবেন। এর ফলে আনুষ্ঠানিক খাতেও নিরাপত্তা পাবে শ্রমিকদের, জানিয়েছে মন্ত্রী টিঙ্কু রায়। 1 বছর চাকরি সম্পূর্ণ করার পর সকল কর্মী গ্র্যাচুইটি পাওয়ার অধিকার পাবেন। এটি শ্রমিকদের জন্য বড় সুবিধা। একই সঙ্গে 40 বছরেরও বেশি বয়সী কর্মীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা, ওভারটাইমের ক্ষেত্রে দ্বিগুণ মজুরি এবং বিপজ্জনক কাজের ক্ষেত্রে 100% স্বাস্থ্য নিরাপত্তা, এগুলো ভারতের শ্রম নীতিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছে বলে এদিন জানিয়েছেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। একদিন মেশিন চালালে পরে গোটা 15 দিন সেই মেশিন চলে, অর্থাৎ সেটাতে এত ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, তার জন্য মেশিন বন্ধ করা হয় না, 15 দিন লাগাতার চলে। তো সেই ক্ষেত্রে সেখানে কর্মচারী যারা আছে তারা যদি মনে করে যে আমি 12 ঘন্টা কাজ করব, আমি এক সপ্তাহে আমি 48 ঘন্টা লাগাতার কাজ করব, তারপর 3 দিন আমি অন্য কোথায় আমি আরো একদিন কাজ করব, ওভারটাইম কোথায় আউটসোর্সিং অন্য কোনো কাজ করব, সেই ক্ষেত্রে শ্রমিকের সুবিধা হলো এটা। কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা দেখছি বামপন্থী সংগঠনগুলো অপপ্রচার করছে যে শ্রমিক থেকে বেশি শ্রম আদায় করছে। এরকম নয়, একজন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা যিনি কাজ করবেন তিনি সেইভাবে 5 দিন কাজ করতে হবে, আর যিনি 12 ঘন্টা কাজ করবেন তিনি 4 দিন 48 ঘন্টা কাজ করেই তিনি ছুটি নিতে পারবেন 3 দিন। তো সেই সমবেতনে তিনিও ছুটি পাবেন, যেটা আগে ছিল সেটাই এখন একটু ইজি করা হয়েছে শ্রমিকের ক্ষেত্রে, যে শ্রমিক যদি চায় সেটা করতে পারবে। ওভারটাইম মজুরি মালিক পক্ষ নির্ধারণ, কর্মঘণ্টার বেশি যদি কাজ করান, ধরেন এই 48 ঘন্টা সপ্তাহে কাজ করানোর কথা, তার থেকে বেশি যদি কাজ তিনি করেন তাহলে ডবল বেতন দিতে হবে, অর্থাৎ ওনার যে স্যালারি যেটা আছে নির্ধারিত যেটা বেতন ধরা আছে সেই বেতনের ডবল মজুরিতে ওনাকে ওভারটাইমের জন্য দিতে হবে। এটা আসছে আমাদের রাজ্যে, যদিও সেটা সংখ্যাটা খুব কম, বিড়ি এবং সিগার শ্রমিক যারা, অর্থাৎ সেটা একটা যারা কাজ করে স্বাস্থ্যের প্রতি একটু হানিকারক কাজ, সেটা তার জন্য সেই কাজে নতুন শ্রম কোড কার্যকর হওয়ায় কর্মীদের অধিকারের পাশাপাশি সংস্থাগুলির দায়বদ্ধতাও বাড়বে। ফলে একদিকে কর্মী নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধি পাবে, অন্যদিকে দক্ষ শ্রম ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতাও উন্নত হতে পারে বলে জানিয়েছে শ্রমমন্ত্রী। তবে ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির উপর আর্থিক চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয়ে কোনো স্পষ্ট মতামত দেয়নি শ্রমমন্ত্রী। যদিও এই শ্রম কোড বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের প্রয়োজন রয়েছে, তবুও সামগ্রিকভাবে দেখা যাচ্ছে ভারতের শ্রমনীতি এখন উন্নত বিশ্বের নীতি নির্দেশের সঙ্গে দাঁড়ালো এক সারিতে। নতুন শ্রম কোড কেবল শ্রমিকের স্বার্থ রক্ষা নয়, বরং শ্রম বাজারকে নিয়ন্ত্রিত, নিরাপদ ও সুশৃঙ্খল করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করেছেন সরকার পক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে শিক্ষা মহলে। ছাত্রছাত্রীর ক্রমহ্রাস, প্রশাসনিক উদাসীনতা এবং জনপ্রতিনিধিদের নীরবতার ফলে শহরের সরকারি শিক্ষা ব্যবস্থা তলানিতে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে সংশ্লিষ্ট ছাত্র এবং অভিভাবক মহলে। কৈলাসহরের সরকারি শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক অবনতি এখন শুধু প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি নয়, বরং জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে নীতি এবং গুরুত্বহীনতার। শিক্ষা দপ্তরের রাজ্যস্তরীয় উচ্চপদস্থ আধিকারিকদের উদাসীনতা, স্থানীয় জনপ্রতিনিধিদের নীরবতা এবং অভিভাবকদের প্রাইভেট ও ইংরেজি মাধ্যমমুখী প্রবণতা, এই দিনের সংঘবদ্ধ প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের সরকারি স্কুলগুলো। ঊনকোটি জেলা সদর কৈলাসহরের কাঁজিরগাঁও এলাকায় অবস্থিত কৈলাসহর সিনিয়র বেসিক স্কুলটি গত 1 বছর ধরে নন ফাংশনাল। ছাত্রছাত্রীদের অভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেছে স্কুল। শিক্ষক শিক্ষিকাদের পাঠানো হয়েছে পার্শ্ববর্তী স্কুলে। অন্যদিকে বিমল সিংহ কমপ্লেক্স জেবি স্কুলে ছাত্র সংখ্যা নেমেছে 6-এ। নিয়মিত উপস্থিতি হ্রাস পেয়ে ক্লাসে আসে মাত্র কখনো 2 বা 3 জন ছাত্রছাত্রী। 4 ডিসেম্বর দেখা যায় মাত্র 2 জন শিক্ষার্থী জাতীয় সঙ্গীত গেয়ে শুরু করে দিনের পাঠ। 2 জন শিক্ষক নিয়মিত উপস্থিত থাকলেও শূন্য বেঞ্চ আর ফাঁকা ক্লাসরুমই যেন স্কুলের বর্তমান অবস্থার সাক্ষী। ইনচার্জ স্বপ্না দে যে কারণগুলো ব্যাখ্যা করেছেন তা স্পষ্ট করে কৈলাসহরের শিক্ষা সংকটের গভীরভাবে প্রবণতাকে। স্কুলের 400 মিটারের মধ্যে রয়েছে 2টি সরকারি ও 3টি বেসরকারি স্কুল। অভিভাবকদের ইংরেজি মাধ্যমমুখী ঝোঁক, সরকারি শিক্ষার উপর আস্থাহীনতা, নতুন ভর্তি নেমে যাওয়ায় স্কুলে পুনরুজ্জীবিত প্রচেষ্টা ব্যর্থ বলে জানিয়েছেন তিনি। বিমল সিংহ কমপ্লেক্স জেবি স্কুল। আপনার এই স্কুলে কতজন শিক্ষক রয়েছেন? শিক্ষক আমরা 2 জন। কে কে? প্রীতি সিনহা, আমার নাম স্বপ্না দে। দায়িত্বে কে রয়েছেন? আমি আছি।
এই স্কুলে মানে কতটুকু ক্লাস? ক্লাস 5, 1 to 5। 1 to 5। ছাত্রছাত্রীর সংখ্যা? ছাত্রছাত্রীর সংখ্যা 6 জন, ক্লাস 1-এ কতজন? 1 জন। আর ক্লাস 2-তে? 2-তে নাই। 3-তে? 3-তে 2 জন। 4-এ? 4-এ 2 জন। ক্লাস 5-এ? 5-এ 1 জন। তো এই যে মানে এটা দীর্ঘদিন ধরে মানে আপনাদের এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম, এটার মূল কারণটা কি? মূল কারণ এখন তো অল্প অল্প জায়গা পরে আছে, স্কুল আছে, প্লাস এটা তো ইংলিশ মিডিয়াম, তাই এখানে কমপ্লেক্সে কয়েকজন ছাত্র এখানে ভর্তি হয় আর কি। সব তো ভর্তি হইতে চায় না বাংলা মিডিয়ামে। আপনাদের স্কুলটা কি ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম? আমরা বাংলা মিডিয়াম। আপনাদের স্কুলের আশেপাশে কি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে? আছে আছে। মোটামুটি কয়টা রয়েছে? যে নর্থ পয়েন্ট একটা, আনন্দময়ী একটা, এরপরে ব্লজম আছে, এরপরে শিশু নিকেতন তো আছেই। তো আপনাদের এই যে এই পরিস্থিতি শুধু একটি নয়, পুরো শহরের সরকারি স্কুল নেটওয়ার্কের ওপর প্রতিকূল প্রভাব ফেলছে। বিদ্যালয় পরিদর্শক রাধন ত্রিপুরার বক্তব্যের মতে, দপ্তরের পক্ষ থেকে মৌখিক নির্দেশ থাকলেও এখনো কোনো লিখিত নির্দেশ নেই। ফলে স্কুলগুলোর ছাত্রছাত্রী ও শিক্ষককে উন্নত স্থানান্তর বা পুনর্বিন্যাস করার মতো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে পারছে না তিনি। এই থেকে স্পষ্ট, শিক্ষা দপ্তরের রাজ্য স্তরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শীতলতা ও দেরি প্রকট করছে সমস্যা। পৌর পরিষদের অধীন মানে কতটা স্কুলে ছাত্রছাত্রীর অভাবে পড়াশোনা স্থগিত রয়েছে এবং কতটা স্কুলে ছাত্রছাত্রী একদম নগণ্য রয়েছে? আমাদের কৈলাসহর কেএমসি অধীনে কৈলাসহর এসবি স্কুল একটা জিরো এনরোলমেন্টের কারণে ওটা স্থগিত করা হচ্ছে। আরও একটা স্কুল যেটা আমাদের কৈলাসহর কেএমসির মধ্যে পড়ে, বিমল সিনহা জেবি স্কুল, এখানে 6 জন স্টুডেন্টস, তার মধ্যে ক্লাস 1-এ 1 জন, ক্লাস 2-তে 9, ক্লাস 3-তে 2 জন বয়েজ অ্যান্ড গার্লস, আর ক্লাস 4-এ 2 জন, এরপরে ক্লাস 5-এ 1 জন গার্লস, এবং টিচার ছিল 2 জন, স্বপ্না দে এবং পিটি সিনহা। তো ইন ফিউচারে এখানে আপাতত এই বছর ক্লাস 1-এ ছিল, আগামী বছর ক্লাস 1-এ থাকবো কি না সেটা ডাউট আমাদের আছে। তো এইভাবেই চলছে। আরও কয়েকটা স্কুল, যদিও আমাদের 50 স্টুডেন্টদের নিচে এরকম স্কুল আমরা পাইছি, যেটা কেএমসির মধ্যে, যদিও এটা কেএমসির বাইরে, ওটা আমি বলতে যাচ্ছি না। তো এরকমই এই 2টা স্কুলে আপাতত আমাদের, একটা হলো এই বিমল সিং কমপ্লেক্স, আর একটা হলো কৈলাসহর এসবি স্কুল। অটোমেটিক্যালি এটা জিরো এনরোলমেন্টের কারণে এটা স্থগিত আপাতত। স্থানীয় জনপ্রতিনিধি বা আধিকারিক কেউই এখনো সরকারি স্কুলগুলোর অবস্থা নিয়ে মুখ খোলেনি বা কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ সংশ্লিষ্ট ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। সার্বিক পরিস্থিতিতে শহরের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য শিক্ষালাভ কঠিন হয়ে পড়বে। সরকারি স্কুল বন্ধ হলে জটিলতা বাড়বে, শিক্ষকদের পুনর্বিন্যাস, সরকারি শিক্ষার প্রতি আরও কমবে আস্থা, এবং আরও প্রশস্ত হবে বেসরকারি ও সরকারি শিক্ষার ফাঁক। কৈলাসহরের সরকারি স্কুল সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, উপরন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থার নীতিগত দুর্বলতার প্রতিফলন বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। সময় মতো সিদ্ধান্ত না হলে আরও কয়েকটি স্কুল বন্ধ হয়ে যেতে পারে, যা শুধু প্রশাসনিক ব্যর্থতায় নয়, শিশুদের ভবিষ্যতের প্রতি এক বড় অবহেলা হিসেবেও ধরা পড়বে এই অব্যবস্থা। সরকার যখন রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, তখন খোদ জেলা সদরের সরকারি স্কুল বন্ধ হতে থাকা নিঃসন্দেহে উদ্বেগজনক ও ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলেও অভিমত কৈলাসহরবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।